ভোটার এই মুহূর্তে যে অভিযোগ আসছে যে বাংলাদেশ থেকে অনেকজন এখানে চলে এসেছে এবং 10,000 টাকার বিনিময়ে তারা কোট আনকোট বলছে যে তৃণমূল কর্মীদের এই টাকা দেওয়া হয়েছে ভোটার কার্ডের জন্য, এইরকম অবস্থা পশ্চিমবঙ্গে। আমি যখন পুলিশের চাকরিতে ছিলাম আইপিএস অফিসার হিসেবে, আইপিএসের মিটিংয়ে তুলেছিলাম যে আমাদের এখানে সবথেকে যেটা বড় সমস্যা সেটা হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতি থাকার ফলে অপরাধীরা যে কোনো কাজ করতে পারে এবং যাদের যে কাজ করার কথা তারা তার উল্টো কাজ করে। আমি আমার লোকদেরকে কনভিন্স করতে পারিনি। অনেকে বলেছিলেন যে করাপশন ইজ এ নন ইস্যু। তো এটা আমাদের রাজনৈতিক নেতাদের তো এই ব্যাপারে বলে কোনো লাভই নেই। করাপশনটাই তাদের ইস্যু, করাপশনটাই তাদের নীতি। যদি আমাদের রাজ্যের রাজনীতিবিদদের আপনারা দেখেন, এবং সেটা অন্য রাজনৈতিক দলগুলো যে খুব আলাদা তাও নয়। এটার ফলে দেখুন, আপনি যে ভুয়ো ভোটারের কথা বলছেন, আগে তো সবগুলোই অফলাইন হতো, এখন অনলাইনে আপনি দরখাস্ত করতে পারেন। কিন্তু অফলাইনে দরখাস্ত করলে আপনার এই দরখাস্ত যে বুথ লেভেল যিনি রেজিস্ট্রেশন অফিসার তার কাছে যাবে, তারপরে সেটা ব্লক লেভেল রেজিস্ট্রেশন অফিসার হয়ে আপনার ডিস্ট্রিক্ট লেভেল রেজিস্ট্রেশন অফিসার পর্যন্ত অ্যাপ্রুভ হতে হবে। এরা কারা থাকে আপনারা জানেন যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট লেভেলের অফিসার থাকে এবং ব্লক লেভেলে তাকে সাহায্য করেন সাব ডিভিশনাল লেভেলের লোকেরা। ব্লক লেভেলে বিডিও এবং তার জয়েন্ট বিডিওরা থাকে এবং বুথ লেভেলেও সেই অফিসারদের নিয়োগ করা হয়। এটা খেয়াল রাখতে হবে যে এই যে অফিসারদের নিয়োগ করাচ্ছে এরা রাজ্য সরকারেরই লোক বা কোনো স্কুলের শিক্ষক মশাই, রাজ্য সরকারের সাহায্য পায় স্কুলগুলোর শিক্ষক মশাই। কিন্তু এরা কাজটা যখন করে তাদের জন্যে তাদের নিয়োগপত্র দেওয়া হয় আমাদের কেন্দ্রীয় যে নির্বাচন কমিশন আছে তাদের তরফ থেকে। অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যখন কাজ করছেন এই ভোটার লিস্টের বা ভোট পরিচালনার, তখন তিনি নির্বাচন কমিশনের হয়ে কাজ করছেন, বা এসডিও বা বিডিও যখন কাজ করছেন তখন তুমি নির্বাচন কমিশনের হয়ে কাজ করছেন। তা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কোনো একজন লোক তার নাম তুলতে চাইল, তাহলে সেটা বুথ লেভেল থেকে আরম্ভ করে ব্লক লেভেল থেকে ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত ভেরিফাই হবে, তারপরে নাম উঠবে। তো যখনই কোনো ভুয়ো নাম ভোটার লিস্টে উঠছে তখন এই বুথ লেভেলের, ব্লক লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেলের অফিসাররা ঠিকমতো কাজ করছেন না। তারা প্রভাবিত হয়ে অন্যায় কাজ করছেন, অপরাধ কাজ করছেন। এবং এই নাম তোলার জন্য যেসব ডকুমেন্ট তৈরি করা হয়, দেখুন আধার কার্ড, রেশন কার্ড, এই যে প্যান কার্ড, এগুলো আপনি টাকা দিচ্ছেন হয়ে যাচ্ছেন, কারণ এগুলো যে অথরিটি আছে সেই অথরিটিতে তো অফিসাররা বসে আছেন এবং আধার কার্ড প্যান কার্ড করতে কেন্দ্রীয় সরকারের অফিসাররাই আছেন। তো এখানে রেশন কার্ড করতে আমাদের ফুড ডিপার্টমেন্টের লোকেরা আছে। তো ফুড মিনিস্টার যখন দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়ে থাকেন তার অধীনের অফিসাররা কীরকম সৎ হবে আপনি খানিকটা আন্দাজ করতে পারেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যখন কোটি কোটি টাকা দুর্নীতি করার অভিযোগ ওঠে তখন তার অধীনের লোকেরা কীরকম হবে আপনি জানতে পারেন। শিক্ষামন্ত্রী যখন 2 বছরের অধিক কাল ধরে হাজতে থাকেন তাহলে সেই স্কুলের শিক্ষকরা কীরকম সৎ হবে আপনি ধারণা করতে পারেন। তার ফলে এই ভুতুড়ে নাম ভোটার লিস্টে আসছে এবং থাকছে। একজন লোক মারা গেলে এখন সে ডেথটা রেজিস্ট্রি করতে হয়, যাদের পরিবারের লোক মারা যাচ্ছে তাদেরকে জানাতে হয়। তাহলে সেই অথরিটি কেন নির্বাচন কমিশনকে জানিয়ে দেবে? এরকম একটা পদ্ধতি থাকবে না? তাহলে মরা লোকগুলোকে ওই ভোটের সময় ভোট দিতে আসতে হয় না? এবং কোথাও গিয়ে বিরোধী দলনেতা এটার প্রতিবাদ করার সময় বলেছেন যে সিবিআই তদন্ত চেয়েছে। আমি বলছি কোনো সিবিআই তদন্ত চেয়ে আদৌ কি এই ক্ষেত্রে কোনো সুরাহা হবে? কারণ আপনি বললেন যেহেতু এতগুলো স্তরে এগুলোর ভুল রয়েছে বা দুর্নীতি রয়েছে। সিবিআই তদন্ত যারা করবেন তারা যদি নিরপেক্ষভাবে
দক্ষতা নিয়ে তদন্ত করেন তাহলে কিছু হবে। কিন্তু সিবিআই তদন্ত কী হয় তো আমরা আরজিকর কাণ্ডে দেখলাম। সিবিআই লোকেরা ওখানে কোনো একটা রাজনৈতিক দলের নেতাদের অধীনে কাজ করেন এবং সিবিআই ডাইরেক্টর কাদেরকে করা হয়, সাধারণত অসৎ লোকদের। সেই ডাইরেক্টরদের বিরুদ্ধে পরবর্তীকালে কেস শুরু হয়েছে অনেকের বিরুদ্ধে, আমি নাম করতে পারি, যে তারা ডাইরেক্টর ছিলেন, পরবর্তীকালে সিবিআই তাদের বিরুদ্ধে কেস করেছে, অন্য এজেন্সির কথা বলছি না। তার মানে সৎ লোকদের সিবিআই ডাইরেক্টর করা হয় না। তো ডাইরেক্টর হওয়ার পর তিনি যেসব লোকদেরকে সিবিআই নেবেন, দেখেন যে শাসক দল যাদের উপর সন্তুষ্ট তাদেরকে নেওয়া হয়। তো এই জাতীয় লোকেরা সাধারণত সৎভাবে কাজ করে না। ফলে যদি সিবিআইয়ের অফিসাররাই অসৎ হন তাহলে তাদেরকে তদন্ত করে লাভ হওয়ার তো কথা নয়। তারা যে রাজনৈতিক নেতাদের অধীনে কাজ করছেন তারা যা বলবেন তারা তাই করবেন। এবং এই ক্ষেত্রে বারংবার আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী যখন কথা বলেছেন তখন বারবার কেন্দ্রীয় সরকারের ঘাড়ে দায়ে চাপিয়ে দিয়েছেন এই বিষয়ে। আপনারা যদি দেখেন আমাদের এই পঞ্চায়েতের বা পৌরসভার কর্পোরেশনের এই নির্বাচনগুলো আমাদের রাজ্যের যে নির্বাচন কমিশন আছে তারা দেখে, কিন্তু বিধানসভার নির্বাচন বা লোকসভার নির্বাচন, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির নির্বাচন, এটা তো সত্যিই যে আমাদের যে দেশের নির্বাচন কমিশন আছেন দিল্লিতে তারাই দেখেন। তাদের লোক সংখ্যা এত বেশি নেই যে তাদের নিজের লোক দিয়ে সব তারা দেখতে পারেন। ফলে দেখবেন যে আমাদের সংবিধানে আছে যে যখন ইলেকশন ডিক্লেয়ার করা হয় তখন প্রেসিডেন্ট কেন্দ্রীয় সরকারের অফিসারদের তাদের অধীনে করে দেন এবং রাজ্যপাল রাজ্য সরকারের অফিসারদের তাদের অধীনে করে দেন। দেখবেন যে যখন ইলেকশন চলছে তখন তারা এখানকার আইএস আইপিএস অফিসারদেরও ট্রান্সফার করে দিতে পারেন, যে কাকে ডিজি রাখবেন, কাকে কমিশনার রাখবেন, যাকে এসপি রাখবেন, তারা যাকে মত দেবেন সেই থাকবে। কোনো অফিসারের বিরুদ্ধে অভিযোগ থাকলে তাদের সরিয়ে দেন। মানে সেই মুহূর্তে আইনত তারা অন্য সময়ে রাজ্য সরকারের অধীনে কাজ করলে এবং অন্যান্য কাজ তারা রাজ্য সরকারের অধীনে করলেও নির্বাচনের ব্যাপারে তারা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধীনে থেকে একটা সংবিধানে বলা আছে। তো সেই অনুসারে আপনি যদি ব্যাকরণ দেখেন তাহলে তো হ্যাঁ, নির্বাচন কমিশনের যে নির্বাচন তালিকা তাতে যে নাম আছে সেটা তো কেন্দ্রীয় নির্বাচন কমিশনই তৈরি করেছে, অতএব তারা তাদের দায় অস্বীকার করতে পারবেন না। কিন্তু আমি বলবো যে তারা যে লোকদের দিয়ে করিয়েছেন তাদের অধিকাংশ লোকই রাজ্য সরকারের অধীনে কাজ করেন, যেমন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বা আমাদের এখানে সাব ডিভিশনাল অফিসারই বলেন, বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার, জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা তারও নিচের লোকেরা। এরা হয় রাজ্য সরকারের অধীনে কাজ করে বা রাজ্য সরকারের পোষক কোনো স্কুলে বা এরকম প্রতিষ্ঠানে কাজ করে। এবং আরও একটা বিষয় কথায় কথায় উঠে আসছে মুর্শিদাবাদের কথা। 26-এ বিধানসভা নির্বাচন, মুর্শিদাবাদের কি মানে পাখির চোখ থাকবে? কারণ শুভেন্দু অধিকারীর কথায়ও মুর্শিদাবাদের কথা উঠে আসছে, মুখ্যমন্ত্রীর কথায়ও মুর্শিদাবাদের কথা উঠে আসছে, যেটা একটা দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। মুর্শিদাবাদে সেখানকার জনসংখ্যার 2/3 লোক মুসলমান, 3 জন লোক থাকলে 2 জন মুসলমান। কিন্তু মুসলমানরা শিক্ষায় দীক্ষায় পিছিয়ে। সরকারি চাকরিতে সাচার কমিটির রিপোর্টে দেখেছেন যে, এবং শিক্ষা দীক্ষায়ও সাচার কমিটির রিপোর্টে পরিসংখ্যান করে দিয়েছিল যে তারা শিডিউল কাস্টদের থেকে শিক্ষায় মানে প্রাথমিক স্তরে, মাধ্যমিক স্তরে, স্নাতক স্তরে সব স্তরে পিছিয়ে। এবং সরকারি চাকরিতে যেখানে 11 সালের লোক গণনা অনুসারে মুসলমানদের হার 27-এর বেশি, সরকারি চাকরিতে সেখানে তাদের হার হচ্ছে 2%। অতএব তাদের জনসংখ্যার হারে যেটা হওয়ার কথা ছিল, তা আপনারা 2 দিয়ে যদি 27কে ভাগ করেন 13-রও বেশি, তাহলে যা থাকার কথা ছিল তার 13 ভাগের 1 ভাগেরও কম। আমি এটা বলছি কেন, যে দেখুন নির্বাচনের সময় এটা ঘটনা যে যেখানে
মারামারি হয়, বোমা পড়ে, গুলি চলে, সেখানে যারা প্রতিষ্ঠিত লেখাপড়া জানা লোক, সরকারি চাকরি করা লোক খুব কম সময়ে ভোট দিতে যান। যদি শান্তিপূর্ণ ভোট হয় হয়তো তারা যান, কিন্তু যারা এরকম পিছিয়ে পড়া, মানে সাধারণত ভোটে গুন্ডা হিসেবে কাজ করলে কয়েকটা টাকা আসবে, যাতে 200-500 টাকা অনেক বেশি যাদের কাছে, তারা দেখবেন যে তখনও সেখানে যায়, মারামারি করে, বোমা ছোড়ে, গুলি ছোড়ে। তো এই মুসলমানদের মধ্যে এই সংখ্যাটা অনেক বেশি, ফলে তাদের ভোটারের যে পার্সেন্টেজ, ভোটে তাদের গুরুত্ব তার থেকেও বেশি। এই ব্যাপারটা আমি বোঝাতে পারলাম কিনা। আমি বললাম যারা প্রতিষ্ঠিত লোক আছে, আমি পঞ্চায়েত ইলেকশনে কত লোক মারা গিয়েছিল আপনি জানেন? আমি আমার একটা বইয়ে তাদের নামগুলো সব দিয়েছি, কোন পার্টির লোক, কোথায় বাড়ি, কোন দল করত, লিখে দিয়েছি। 64 জন লোক মারা গিয়েছিল, কিন্তু এই 64 জনের আবার 64% মুসলমান। এখানে মুসলমানদের হার 27%, কিন্তু মুসলমান যারা মারা গিয়েছে তাদের 64%। আপনি বুঝতে পারছেন? তার মানে এদের সংখ্যার অনুপাতে অনেক বেশি এই বোমা, গুলি বা আগ্নেয়াস্ত্র নিয়ে বেরোনো লোক। এই যে মুর্শিদাবাদে আপনি যে দাঙ্গার কথা বলছেন, সেখানে পুলিশ তো 300-350 লোককে অ্যারেস্ট করেছে। আপনি দেখুন তো তাদের মধ্যে কজনকে আপনি হিন্দু লোক পাবেন? অধিকাংশ লোকগুলো মুসলমান হবে। এবং এর ফল কি আপনি চিন্তা করুন, মুসলমানরা যে সরকারি চাকরি পায় না বা পিছিয়ে, এটা একটা কারণ। এই লোকগুলো তো সরকারি চাকরি কোনো দিন পাবে না, পুলিশ ভেরিফিকেশনে আটকে যাবে। এবং এদের ছেলেমেয়েরাও যদি লেখাপড়া শেখে, তাও এদের সরকারি চাকরি পেতে অসুবিধা করেন। পুলিশ ভেরিফিকেশনে দেখা যাবে এর বাবা একজন দাঙ্গাকারী, এর বাবা একজন মার্ডারার, এর বাবার কাছে আগ্নেয়াস্ত্র ছিল, এর বাবার কাছে বোমা পাওয়া গিয়েছিল। তো এই ব্যাপারটা আমাদের এখানকার মুসলমানরা বুঝতে পারছেন না, এবং এখানকার রাজ্যের শাসক দলের লোকেরা আসামের উদাহরণ দেখিয়ে তাদেরকে এটা সন্তুষ্ট করাতে পেরেছেন যে বিজেপি ক্ষমতায় আসলেই সিএ এনআরসি করে মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে। ফলে তারা অন্য কিছু না দেখে একটা দলকে সমর্থন করছে, এবং সেই দলের কথা শুনে কিন্তু মুর্শিদাবাদে তারা দাঙ্গা করেছে। তারা মুসলমানে হিন্দুদের বিরুদ্ধে দাঙ্গা করেছে এরকম নয়, তারা তৃণমূলের লোক হয়ে যারা অন্য দলের সমর্থক ছিল তাদের উপর আক্রমণ করেছে, তাদের 2-1জনকে খুনও করেছে। ওখানে জানেন যে 3 জন খুন হয়েছে, তাদের মধ্যে 1 জন মুসলমান, 2 জন হিন্দু। এবং এদেরকে যে খুন করিয়েছেন যিনি, তারা কিন্তু কেসে আসছেন না। আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। ওখানে যে ঘটনাটা ঘটেছে, খুনের ঘটনা, সবথেকে বেশি ঝামেলা হয়েছে 11 তারিখ এবং 12 তারিখ, কিন্তু তার আগে 8 তারিখেও কিন্তু কম ঝামেলা হয়নি। 8 তারিখে জাতীয় সড়ক সেখানে বন্ধ করে দেওয়া হয়েছিল, সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছিল। এবং আপনারা দেখেছেন যে ওখানে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছিল, এবং গাড়ি যখন পড়ছে পুলিশের লোকেরা একটা দোকানে ঢুকে শাটার টেনে দিয়েছিল। তাহলে আপনি বুঝতে পারছেন যে শুধু অন্যান্য সরকারি সম্পত্তি নয়, পুলিশের গাড়িতেও তারা আগুন দিয়েছিল। তারপরে আমি আর একটা উদাহরণ দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারেন যে কারা দাঙ্গাটা করিয়েছে। একজন মন্ত্রীকে আপনি এখানে প্রকাশ্য মিটিংয়ে বলতে শুনেছে যে আগে জেলাগুলোকে টাইট দিক, তারপর কলকাতাকে টাইট দেব? তাকে এটাও বলতে শুনেছেন যে আন্দোলন যেভাবে চলছে তাতে মুখ্যমন্ত্রীর অফিস থেকে তাকে ফোন করে সন্তুষ্টি জানানো হয়েছে? অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে, পুলিশের গাড়ি পোড়ানো হচ্ছে, পুলিশ দোকানে ঢুকে শাটার বন্ধ করছেন, আর পুলিশ মন্ত্রী সে আন্দোলনে সন্তোষ প্রকাশ করছেন। এটা কি প্রমাণ করে? যে তিনি পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে পুলিশ মন্ত্রীও, তিনি শাসক দলের সর্বোচ্চ নেত্রী, তিনিই তার দলের লোকদেরকে দিয়ে আক্রমণ করিয়ে এই হত্যা করিয়েছে। সাজা তো হওয়া উচিত তার, কিন্তু সাজা হচ্ছে ওখানকার সাধারণ লোকদের। এবং ভোটের সময় যে সেখানে আশঙ্কার কারণ নেই আমি তা বলছি না, আছে। কারণ এই যে অসচেতন লোকগুলো, যাদেরকে খুব অল্প পয়সায়
এই গুন্ডামি করার জন্য ভাড়া করা যায়, অতএব সেখানে তো গণ্ডগোল হতেই পারে।